জানি না কেন আমার শ্বশুর রোজ রাত্রে আমার ননদের ঘরে যেত। এর কারণ জানার জন্য একদিন আমি রাতে লুকিয়ে লুকিয়ে আমার ননদের ঘরে যাই। তারপর আমি যা দেখি সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার শ্বশুর আমার ননদের সাথে। আমি লোকের মুখেই শুনেছিলাম যে বিয়ের পর মেয়েদের জীবন খুব কঠিন হয়ে যায়, মেয়েরা বড় হয়ে যায়, আর যে বাড়িতে তারা বড় হয়ে যায় সেখানে তাদের বাড়ির মেয়ের মতন ভালোবাসা দেওয়া হয় না। তবে এই ব্যাপারে আমি খুব ভাগ্যবতী ছিলাম। আমি খুব ভালো শ্বশুরবাড়ি পেয়েছিলাম। আমার শ্বশুরবাড়িতে মাত্র ৩ জন লোক ছিল, আমার স্বামী, আমার শ্বশুর আর আমার ননদ। আমার শ্বশুরমশাই খুব ভালো ছিলেন। তিনি খুব নরম মেজাজে ছিলেন। উনি খুব কম কথা বলতেন, আর যখনই কথা বলতেন আস্তে আস্তে কথা বলতেন। ওনাকে আমি কখনো জোরে কথা বলতে শুনিনি। আজ আমি তাড়াতাড়ি রান্নাবান্না সব শেষ করে আমার স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় বসেছিলাম। হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হয়। আমার চিন্তা হতে থাকে যে আমার স্বামী ঠিকমতো বাড়ি আসতে পারবে কিনা। তখন খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমার বিদ্যুতের খুব ভয় লাগে। আমার বিয়ের পরেই প্রথম এত জোরে বৃষ্টি আর বিদ্যুৎ চমকায়। আমি ভেবেছিলাম যে বিয়ের পর প্রথম যেদিন বৃষ্টি হবে সেদিন আমি আমার স্বামীর সাথে খুব এনজয় করব, কিন্তু তা আর হলো না। কিছুক্ষণ পর আমার স্বামী আমাকে ফোন করে জানায় যে রাস্তায় খুব জল জমে গেছে, তাই সে আজ রাতে বাড়ি ফিরতে পারবে না। আজ রাতটা সে তার অফিসেই কাটাবে। এটা শুনে আমি একটু ঘাবড়ে যাই। আমি গিয়ে আমার শ্বশুরমশাইকে জানাই যে নীতি আজ বাড়িতে আসতে পারবেন না। বাবা বলেন, কোনো ব্যাপার নয় বৌমা, তুমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমি আমার ঘরে চলে আসি, কিন্তু একা একা ঘরে আমার খুব ভয় করছিল। বাইরে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি ঘরের এক কোণে জড়ো হয়ে বসেছিলাম। বিদ্যুতের আওয়াজে আমার খুব ভয় লাগে। সারা রাত আমি এইভাবে একা কি করে কাটাবো? হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি ভাবি, আমি যদি আজ রাতটা আমার ননদ সীমার ঘরে গিয়ে কাটাই তাহলে কেমন হয়? সেও তার ঘরে একা আছে, ভালোই হবে। আমরা দুজনে গল্প করতে করতে রাতটা কাটিয়ে ফেলব। এই ভেবে আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে আসি। আমার ননদের ঘরটা গ্রাউন্ড ফ্লোরে ছিল, আর আমার ঘর ছিল ফার্স্ট ফ্লোরে। আমার শ্বশুরমশাইয়ের ঘরটাও নিচের তলায় ছিল, আর ফার্স্ট ফ্লোরে তখন আমি ছাড়া আর কেউ ছিল না। চারিদিকটা খুব শুনশান লাগছিল। ঝড় বৃষ্টির কারণে কারেন্ট চলে গিয়েছিল, তাই ফ্লোরটা খুব অন্ধকার ছিল। আমি আস্তে আস্তে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। আমার গায়ে কাঁটা দিচ্ছিল। কোনো রকমে আমি সিঁড়ি ভেঙে গ্রাউন্ড ফ্লোরে এসে পৌঁছাই, আর আমার ননদের ঘরের দিকে চলে যাই। তার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল না, তাই আমি খুব সহজেই সেটা খুলে ফেলি আর ভেতরে ঢুকে পড়ি। ঘরের ভেতরে আমি যেই দৃশ্যটা দেখি সেটা দেখে আমার চোখ কপালে উঠে যায়। প্রথমে আমার বিশ্বাস হয় না, মনে হয় আমি কি ঠিক দেখছি তো, কিন্তু এটাই বাস্তব। আমার ননদ উড়িয়ে ফুপিয়ে কাঁদছিল। তার কান্নার আওয়াজ আমার কানে আসে। সে কাঁদতে কাঁদতে আমার শ্বশুরের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। তখন আমার শ্বশুরকে দেখে আবার একটা পিশাচ মনে হচ্ছিল, যে আমার ননদের ওপর অত্যাচার করছে। আমি ভাবি যে একজন বাবা তার মেয়ের সাথে এমন করে করতে পারে। অনেক বছর হলো আমার শাশুড়িমা মারা গেছেন। কে জানে আমার ননদের ওপর কবে থেকে এইসব অত্যাচার চলছে। আজ আমি বুঝতে পারি যে আমার ননদ কেন সবসময় চুপচাপ আর ভয়ে থাকে। আমার নাম রেশমি। ৪ মাস হলো আমি বিয়ে করে বাড়িতে এসেছি। আমার স্বামী আমাকে একটা বিয়ে বাড়িতে দেখেছিল, আর আমাকে দেখে তার পছন্দ হয়ে যায়। তারপর সেই বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে আসে। আমার মা বাবা নিতিনের ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানতে পারে যে তার একটা নিজস্ব ব্যবসা আছে, তার নিজের বাড়িও আছে, তার পরিবার খুবই ছোট। আমার বাড়ির লোক এই বিয়েতে রাজি হয়ে যায়। বিয়ের আগে আমরা অনেকবার ফোনে কথা বলি আর একে অপরকে জানার চেষ্টা করি। ১ মাসের মধ্যে আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ের আগে আমি লোকের মুখেই শুনেছিলাম যে শ্বশুরবাড়িতে যদি একটা অবিবাহিত ননদ থাকে তাহলে সংসার করা আরও কঠিন হয়ে যায়, কারণ ননদরা স্বামী আর শ্বশুরের খুব আদরের হয়, তাই তারা সব আবদার মেনে নেয়। কিন্তু সীমা অন্যদের মতো একেবারেই ছিল না। সে খুব চুপচাপ ছিল, আর দিনের বেশিরভাগ সময় নিজের ঘরে বসে থাকত। আমি যখন তাকে ডাকতাম তখন সে এসে আমাকে কাজে সাহায্য করে আর আবার তার ঘরে চলে যেত। মাঝে মাঝে তো আমাকে তাকে খাবার জন্য বারবার ডাকতে যেতে হতো। সে ঘর থেকে বেরোতে চাইতো না। আমার শ্বশুরমশাইও খুব খেয়াল রাখতেন। ও কখনো খাবার না খেতে চাইলে বাবা তাকে নিজের হাতে খাইয়ে দিতেন। কিন্তু আমার ননদ তার বাবার সাথে সব সময় খারাপ ব্যবহার করত। বাবা তার জন্য কিছু কিনে আনে, সে এমন ব্যবহার করত যেন মনে হতো যে বাবার থেকে সে কোনো জিনিসই নিতে চায় না। সে বাবার সাথে সবসময় রেগে কথা বলত। একদিন রাতে আমি নিতিনকে জিজ্ঞেস করি, তোমার বোন সারাদিন ঘরে বসে থাকে কেন? সে কারোর সাথে কোনো কথা বলে না কেন? নিতিন বলে, বরাবর এরকম ছিল না, মা মারা যাবার পর থেকে এরকম হয়ে গেছে। আগে সবার সাথে খুব ভালোভাবে মিশত, আজকাল নিজের মতো থাকতে ভালোবাসে। তুমি ওর সাথে বেশি কথা বলতে যেও না। আমি ভেবে দেখি সেটাই ভালো হবে।
এমনিতে আমার ননদ আমার জন্য কোনো সমস্যার সৃষ্টি করত না, তার জন্য আমার শ্বশুরবাড়িতে কোনো অসুবিধে হয়নি। আমি বন্ধুদের মুখে শুনেছিলাম যে ননদেরা বৌদিকে একদম পছন্দ করে না, তারা ভাবে অন্য বাড়িতে এসে আমার বাড়িতে কেন হুকুম চালাবে। আমি শ্বশুরবাড়িতে আসার আগে এটাই ভেবেছিলাম যে সীমাকে নিয়ে আমার সমস্যা হতে পারে, কিন্তু এখানে এসে দেখি সীমাকে নিয়ে আমার কোনো সমস্যাই নেই, সে নিজের মতোই থাকে। আমি ঠিক করি যে আমি আর ওর সাথে নিজেকে কোনো কথা বলতে যাব না। আমি আমার মাকে সীমার ব্যাপারে বলি। মা বলে, তুই অনেক ভালো শ্বশুরবাড়িতে আছিস, এটা তোর সৌভাগ্য, কারোর ব্যাপারে বেশি মাথা ঘামাতে যাস না, নিজের স্বামীকে নিয়ে সুখে থাক। আমি ভেবে দেখি মা ঠিকই বলছে। তারপর থেকে আমি আর সীমাকে নিয়ে মাথা ঘামাতাম না। বিকেল হলেই আমি খাওয়া দাওয়া সিঁড়ি ওপরে আমার ঘরে চলে যেতাম, আর আমি সারা রাত নিচে নামতাম না। বাড়ির মধ্যে আমার আর নীতির নিয়ে একটা আলাদা দুনিয়া ছিল। আমরা একে অপরকে নিয়ে খুব সুখে ছিলাম, তাই আশপাশে কি হচ্ছে সেটা আমাদের চোখে পড়েনি। একদিন আমার শ্বশুরমশাই বাইরের থেকে সবার জন্য খাবার কিনে আনেন। উনি নিজের হাতেই সীমাকে খাওয়ানোর চেষ্টা করেন, কিন্তু সীমায় গিয়ে বলে আমি খাবো না। বাবা জোর করে তাকে খাওয়াতে চান। আমি দূর থেকে বসে সবটা দেখছিলাম। হঠাৎ সীমা গিয়ে খাবার ছেড়ে নিজের ঘরে চলে যায়। বাবা লক্ষ্য করেন যে আমি সবটা দেখছি। বাবা আমাকে বলেন, আমার মেয়ে আমার ওপর খুব রেগে আছে, ওরা আমার ওপর খুব রাগ। ওর মনে হয় যে আমি যদি ওর মায়ের আরও ভালোভাবে চিকিৎসা করাতাম তাহলে ওর মা বেঁচে যেত। কিন্তু ওর মায়ের আয়ু কতটুকু ছিল, আমি তাকে সুস্থ করার অনেক চেষ্টা করেছিলাম, অনেক টাকা আমার খরচা হয়ে গিয়েছিল, কিন্তু তাও তাকে বাঁচাতে পারিনি। ও চলে যাবার পর আমিও খুব ভেঙে পড়েছিলাম। আর আমার মেয়ে আমার ওপর রাগ দেখিয়ে তার মাকে হারানোর দুঃখটা মেটায়। আমি বাবার চোখে জল দেখতে পাই, ওনাকে দেখে আমার মায়া হয়। আমি বাবাকে বলি, আপনি চিন্তা করবেন না, বাবা সময়ের সাথে সাথে সীমা ঠিক বুঝতে পারবে যে এতে আপনার কিচ্ছু করার নেই। তারপর বাবা খাবারটা নিয়ে সীমার ঘরে চলে যান। আমি সবার জন্য রাতের খাবার তৈরি করি। রান্না সেরে আমি একবার ভাবি যে আমার ননদ আর বাবার সাথে বসে গল্প করি। তারপর ভাবি যে বাবা মায়ের মাঝখানে আমার যাওয়া ঠিক হবে না, আমি নিজের ঘরে চলে যাই। তারপর থেকে এটা রোজকার রুটিন হয়ে যায়। রোজ আমার ননদ তার বাবার ওপর রাগ দেখাতো, আর আমার শ্বশুরমশাই তার রাগ ভাঙানোর চেষ্টা করতেন। মাঝে মাঝে আমার মনে হতো যে আমার ননদ খুব ভাগ্যবতী যে সে এত ভালো একজন বাবা পেয়েছে যে তার সব আবদার মেনে নেয়, তার মেয়ে যা চায় বাবা তাই এনে দেয়। আমার বাবা কখনো আমাদের এত আবদার মানেননি। আমি আমার মা বাবার ৩ নাম্বার মেয়ে ছিলাম, কিন্তু এমনটা নয় যে আমাদের বাবা আমাদের ভালোবাসতেন না, কিন্তু তিনি সবসময় আমাদের থেকে দূরত্ব বজায় রাখতেন। কখনো আমাদের কোনো কথা বলা হলে তিনি আমাদের মায়ের মাধ্যমে সেটা বলে পাঠাতেন। শ্বশুরবাড়িতে এসে বাবা মেয়ের এমন সুন্দর সম্পর্ক দেখে আমার একটু হিংসেই হতো, কিন্তু আমার শ্বশুরমশাইয়ের ভালোবাসার পেছনে যে কী উদ্দেশ্য ছিল সেটা ঝড় বৃষ্টি না হলে আমি কোনো দিন জানতে পারতাম না। আমি সেদিন নিজের চোখে দেখি আমার শ্বশুরমশাই তার মেয়েকে ধর্ষণ করছেন। সেদিন আমি বুঝতে পারি যে তিনি তার মেয়েকে নিজের চাহিদা মেটানোর জন্য ব্যবহার করেন। সীমা কেন তার বাবার ওপর রাগ থাকত আজ আমি সবটা বুঝতে পারি। সীমার কান্নার আওয়াজে গোটা ঘর কাঁপছিল। হঠাৎ আমার শ্বশুরের খেয়াল হয় যে ঘরে কেউ একটা এসেছে। তিনি সীমাকে ছেড়ে আমার দিকে তাকান। আমাকে দেখে ওনার হুঁশ উড়ে যায়। উনি ভাবেনি যে এত রাতবেলা ওই সময় আমি সীমার ঘরে আসতে পারি। উনি ভেবেছিলেন রোজকার মতো আমি আমার ঘরেই থাকব। আমাকে দেখে ঘাবড়ে গিয়ে বললেন, বোন, তুমি এখন এখানে কোনো দরকার? আমি তাড়াতাড়ি